হয়েছিল এটা নিয়ে জুলাইয়ের 100 মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হতো সেই ফরহাদ মাঝার, উনি আবার নতুন নতুন কিছু তথ্য আপনার জানালেন। একটা মানে অনলাইনে একটা পডকাস্টে উনি বললেন যে কিভাবে তাদেরকে আমেরিকা যুক্তরাষ্ট্রের আপনার সেফ হাউসে রাখা হয়েছিল, কিভাবে কি হয়েছিল সবগুলো আপনি দেখেছেন। এই সব মিলিয়ে জুলাই নিয়ে জুলাইয়ের দাবিদার হওয়ার জন্য এই যে একটা মোটামুটি এক ধরনের ইঁদুর দৌড় বলেন অথবা টাগ অফ ওয়ার বলেন, এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ মাসুদ ভাই, আর আপনার দর্শকদের শুভেচ্ছা। আম, জুলাই আন্দোলন আসলে যে যে দাবিদার বা জুলাই আন্দোলনটা যে হয়েছিল এই ব্যাপারগুলি নিয়ে আসলে দীর্ঘদিন ধরে এরকম আলোচনা হচ্ছিল এবং দাবিদারও তৈরি হয়েছিল। এই আন্দোলনের ধরেন আন্দোলন আসলে কে ঘটিয়েছে, এবং কার কারণে এই আন্দোলন সাকসেসফুল হয়েছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আসলে সবাই তার মতো করে করে ব্যাখ্যা দিতে চায়, কিন্তু ফরহাদ মাজারের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলি কিন্তু দীর্ঘদিন ধরে টিভিতে টিভিতে বা বিভিন্ন পডকাস্টে আমি দেখেছি। এবং এই যে ওনার কথা উনি যেটা বলেছেন সেটা অনেকের কাছে হঠাৎ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা হঠাৎ মনে হয়নি, কারণ ওনার আলোচনার একটা কনসিস্টেন্সি আছে। আপনি প্রথম থেকে যদি দেখেন তাহলে উনি মানে আমাদের সংবিধান পরিবর্তন করার জোর দাবি, বা এই সংবিধানকে কোনো সংবিধান মনে করে না, বা এই জুলাই আন্দোলনে যে স্টুডেন্টরা যারা কিনা লিডিং এ ছিল তাদের বিষয়ে তার যে সমস্ত আর কি আম, কি বলে আইডিয়া, বা তাদের সম্পর্কে তিনি প্রথম থেকে যা বলেছেন এখনো সেই একই কথা বলছেন। এবং আমি বেশ কিছুদিন আগে, আপনি যদি দেখেন, আমি তার আরেকটা পডকাস্টে আমি দেখেছিলাম, সেখানেও কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকেই বলেছিলেন যে এই যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং কারা ফাইন্যান্স করেছে। হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু তখনও তিনি বলেছেন, এবং কনসিস্টেন্টলি কিন্তু তিনি এই ধরনের কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, হুম। কিন্তু কোনো এক বিশেষ কারণে হয়তো ওনার এই কথাটা মানুষের কাছে নতুন মনে হয়েছে, বাট এর মধ্যে কোনো কিছুই নতুন না। যেমন আমেরিকার যে হস্তক্ষেপ এখানে, যে আন্দোলনের ভূমিকা, এই যে কিছুদিন আগেও একজন নারী নেত্রী বলেছিলেন না যে পিটার হাস হচ্ছে গিয়ে আপনার ট্রু জেনুইন মাস্টার মাইন্ড, সেটাও কিন্তু বলেছিল। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমেরিকার যে ইনভলভমেন্ট সেটা কিন্তু একেবারে ওই আন্দোলনের সময় থেকেই আমরা টের পেয়েছি, বা অনেক আমি পার্সোনালি আমি অনেকভাবে শুনেছি। তো সেই একই কথা কিন্তু ফরহাদ মাঝার কনসিস্টেন্টলি বলছেন, এবং এই যে আলাপের যে আপনার তার পডকাস্টটা, সেখানে সে খুব ক্লিয়ারলি বলেছেন, এবং খুব আম, আহ, এই কথাটা এত ক্লিয়ার বা এত নতুন কেন মনে হচ্ছে এই বিষয়টা আমি আপনাকে বলতে পারি। সেটার কারণ হচ্ছে কি, যে এখন অনেক কিছু খোলাসা হয়েছে। এই যে স্টুডেন্টদের যে চরিত্র সেটা বের হয়েছে, তারপরে হচ্ছে এইখানে আর কি আপনার ডান মানে ফার রাইট গ্রুপের যে ইনভলভমেন্ট সেটা ক্লিয়ার হয়েছে। ইউনুসের সাথে কি নেগোসিয়েশন হয়েছিল সেটা ক্লিয়ার হয়েছে, সেটাও পাবলিক জানে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে আম, এখানে আরো একটা বড় আম, ইয়ে মানে ব্লাস্ট হয়েছে গত সপ্তাহে, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আম, এই যে আমাদের যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধানকে নিয়েও কিন্তু একটা বক্তব্য এসছে। হ্যাঁ, তো এবং সেনাপ্রধানের ইনভলভমেন্ট, এটা অনেকে বলেছে যে এটা একটা মিলিটারি লেড একটা আর কি মিলিটারি কু হয়েছে এক ধরনের। সেটাও কিন্তু গত সপ্তাহে খুব বেশি শোনা গেছে, তাই না? যে সেনাপ্রধান আসলে উনি একটা পর্যায়ে যে এই আন্দোলনে যে আন্দোলনকারীদেরকে সাপোর্ট দিয়েছেন, আবার সেনাপ্রধানকে নিয়ে মিডিয়াতে অনেক বক্তব্য দেখেছি যে সে ফার রাইট গ্রুপের একটা অংশ, মানে বলতে গেলে যে জামাতের মানে এক ধরনের যেই ধরনের বয়ান সে সেই বয়ানই প্রডিউস করছে। তো অল টুগেদার আমরা আর কি আম, এই যে 24-এর আর কি গণ অভ্যুত্থান সম্পর্কে যে সমস্ত কথা শুনে এসেছি, সবকিছু ধীরে ধীরে একটা খোলসা হয়েছে আসলে কি হয়েছিল। হুম।
সেখান থেকে যখন ফরহাদ মাজার কিছু কথা বললেন, তখন কিন্তু উনি বারবার বলছে যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র সংস্কার, এবং আর কি যে এখন যে সরকার আছে সেই সরকার যে আর কি বসেছেন, বা নতুন সরকার ফর্ম হয়েছে, সেটা বিগত ফ্যাসিস্ট সরকারেরই আরেকটা রূপ হতে যাচ্ছে। এটাই ওনার কথার জিস্ট। এর কারণ হচ্ছে যে উনি যেভাবে রাষ্ট্র সংস্কার চেয়েছে সেই রাষ্ট্র সংস্কারটা আসলে হয় নাই। কারণ উনি রাষ্ট্র সংস্কার বলতে যে কি বোঝায় সেটা সবসময় ক্লিয়ার থাকে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝতে পারি যে উনি যাদেরকে চায়, মানে ব্যক্তি ফরহাদ মাজার রাষ্ট্রকে যেভাবে দেখতে চায়, বা ওনার যে বইটা আছে, উনি যেটা গণ অভ্যুত্থান বলতে যে বইটা লিখেছেন, এবং উনি বলেছেন যে ওনার ওই বইটাতে ইন্সপায়ার হয়ে এই গণ অভ্যুত্থানটা হয়েছে। যদিও এটার ফুল ক্রেডিট উনি একবার নিচ্ছেন আর একবার নিচ্ছেন না। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে একবার সে বলছেন যে ওইটা থেকে, ওই ওনার বইটা থেকে ইন্সপায়ার হয়েছে, আবার আর এট দ্য সেম টাইম উনি কিন্তু বলছে যে না না, এটা যদি আমি বলি এটা খুব এম্বিশিয়াস একটা দাবি হবে, এটা সে আবার ওই দাবি, হ্যাঁ, সেকেন্ড টাইম আবার করতেও চাচ্ছে না। আবার থার্ড টাইমে, নেক্সট টাইমে আবার উনি বলছে যে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গা থেকে উদ্বুদ্ধ তো করতেই হয়। মানে উনি বোঝাতে চেয়েছেন যে কেউ না কেউ তাদেরকে অর্গানাইজ করে। তো একটা পর্যায়ে যে উপস্থাপক ছিলেন উনি কিন্তু এটাও বলেছেন যে আপনার এরা ব্রেন চাইল্ড, মানে এই যে স্টুডেন্টদেরকে, এদেরকে দীর্ঘদিন ধরে মোটিভেট করেছেন। এবং আপনি দেখবেন যে ফরহাদ মাজারের যে ভাষার ব্যবহার, উনি যে ইনসাফ বা যে শব্দগুলি উনি ব্যবহার করেছেন, এবং সেই শব্দগুলিও এই স্টুডেন্টরাই ব্যবহার করেন। মানে উনি আর কি বলতে চায় যে বাংলাদেশের যে আপনার মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে জনগোষ্ঠী, তাদের যে ডিজায়ার, সেই ডিজায়ারের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন করতে হবে। মানে মুসলিম জাতীয়তাবাদ অনেকটা, সেটা উনি চায়। উনি উনি সেকুলারিজম, যে আমাদের সংবিধানের যেগুলো আজি ধারাগুলি আছে, উনি ওইগুলিকে বিরোধিতা করে, যে সেকুলারিজম এখানে কোত্থেকে আসলো। আপনি যদি ওই জায়গাটা খেয়াল করে শোনেন, উনি সেকুলারিজমকে আর কি এই সেকুলারিজমকে বাংলাদেশের যে আমাদের সংবিধানে বসানো, বা আমরা যে সেকুলার একটা রাষ্ট্র চাই, সেই জিনিসটাকে উনি আসলে ফুলি অপোজ করে। এবং এই স্টুডেন্টরা যেইভাবে আর কি আন্দোলন করেছে, বা এর পরবর্তীতে স্টুডেন্টদেরকে যে আম, আমরা দেখেছি যে তারা কিভাবে করাপশনের সাথে যুক্ত হয়েছে, তারা কিভাবে ক্ষমতায় গিয়ে তারা কিভাবে আর কি বাণিজ্য আর কি আপনার ওই যে ট্রান্সফার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এগুলি করেছে। তো এইগুলিতে তিনি আসলে ওদেরকে কোনোভাবেই দায়ী করতে চায় না। কারণ হচ্ছে কি, এরা হচ্ছে ওনার ওনার প্রোডাকশন, উনি প্রডিউস করেছে এদেরকে। এবং এই যে একটা গ্রুপ অফ পিপল উনি প্রডিউস করেছেন, এবং তাদেরকে কিন্তু উনি মাঝে মধ্যে উনি ক্রিটিসাইজ করে। কারণ হচ্ছে কি, যে উনি যেভাবে ফুললি ডাইরেক্ট করে, উনি কিন্তু এক জায়গায় বলেছেও যে নাহিদ ওনার কথা সব সময় মেনে নেয় না। কারণ হচ্ছে মানে অনেক জায়গায় হচ্ছে কিছু কিছু পরিস্থিতিতে ওনার যে উনি যেভাবে তাদেরকে ডাইরেক্ট করেছেন সেভাবে আর কি নাহিদ পুরোপুরি যায়নি। তো ওই জায়গায়ও কিন্তু আবার ওনার একটু দুঃখ বোধ আছে। আবার অ্যাট দ্য সেম টাইম ওইটা নিয়ে উনি করা কোনো সমালোচনাও দেয় না। তো উনি আসলে মূলত হচ্ছে এইটা বোঝা, এই যে স্টুডেন্টরা, এই স্টুডেন্টদেরকে মূলত এই আন্দোলনটা কিভাবে করতে হবে এটার জন্য উনি দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন। এবং উনি বা মানে আমি স্পেসিফিকলি যেহেতু ওনার কথা বলি, অন্য অন্য দিকে না যাই, অন্যান্য অনেক মার্কিন যুক্তরাষ্ট্র সহ টার্কি, এখানে আর কি আপনার টার্কির ইনভলভমেন্ট আছে আমরা জানি। এখানে বিরাট বড় রকমের ইনভলভমেন্ট পাকিস্তানের আছে। সেটা আমি নিজে আমার এই যে এইখানে যে পাকিস্তানি যে গ্রুপ আছে যারা কিন্তু পরিচিত, তাদের সাথে আলোচনায় তারা তারা এখানে পাকিস্তানের সাধারণ জনগণও এটা এটা জানে। তো এখানে এনাদের সাথে আলোচনায় আমি এই যে বেজিং এ আমি এই এই বিষয়টা একেবারে পুরো ক্লিয়ার হয়েছে যে ওই ইনভলভমেন্ট কিভাবে ছিল, তারা কিভাবে ওইখানে পার্টিসিপেট করেছে। তো অনেক পার্টিসিপেটরি এখানে আছে সেটা আমরা জানি। কিন্তু আমরা বিশেষ করে, আমি বিশেষ করে বলতে চাচ্ছি যে ফরহাদ মাজার হচ্ছে হচ্ছে গ্রাউন্ডে আমার তো লোকাল একজন
থাকবে। তো তিনি আসলে বলতে চাচ্ছেন, বা তার কথাবার্তায় এটাই ইঙ্গিত পাওয়া যায় যে তিনি হচ্ছে গ্রাউন্ডে যে আপনার বড় রকমের যে আর কি মেইন যে অর্গানাইজার তিনিই ছিলেন। এছাড়া আপনি জানেন যে শিক্ষক নেটওয়ার্ক ছিল, যারা কিনা এই আন্দোলন কিন্তু শুধু স্টুডেন্টদের একার না, এই আন্দোলন শুরুতে কিন্তু শিক্ষকরা ছিলেন। শিক্ষকরা যখন রাস্তায় নেমেছে তখনই কিন্তু স্টুডেন্টরা, শিক্ষক এবং স্টুডেন্টের একটা ফিউশনে আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল। তো অলটুগেদার এই যে মাস্টার মাইন্ড বা কে এই আন্দোলনটা আসলে ঘটিয়েছে, সেইখানে উনি ওনার বই এবং ওনার নিজস্ব মানে আইডিওলজি বা রাষ্ট্রকে উনি যেভাবে চায়, বা আমার মনে হয় সংবিধানটা উনি চায় যে ওনার নামটা থাকুক, সংবিধানটা উনি যেভাবে চায় সেভাবেই হতে হবে। আচ্ছা, ওনার এই যে কথা কিন্তু বলেছেন, এগুলোর পেছনে কারা ছিলেন, মাস্টার মাইন্ড কারা ছিলেন, এগুলো সাধারণ মানুষ তো এগুলো দেখেনি। সাধারণ মানুষ দেখেছে আন্দোলনের সামনে কারা ছিল। আন্দোলনের সামনে ছিল ছাত্ররা, আন্দোলনের সামনে ছিল সাধারণ মানুষ, এবং আন্দোলনের সামনে ছিল কিন্তু বিপুল সংখ্যক নারী। নারীদের উপস্থিতি কিন্তু এই আন্দোলনে খুবই একদম দৃশ্যমান ছিল। এবং ইন্টারেস্টিং হলো, আন্দোলনটা যেই মাত্র মানে আন্দোলনের বিজয় আসলো, মানে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, সেই মাত্র আমরা দেখতে পেলাম যে নারীদের উপর এক ধরনের কিন্তু বিপরীত একটা আচরণ শুরু হয়ে গেল। যে নারীরা রাতে বিরাতে সারাক্ষণ আন্দোলনের সঙ্গে ছিল, সেই নারীদেরকে ঘরে ঠেলে পাঠানোর জন্য এক ধরনের চেষ্টা আমরা দেখতে পেলাম। পাশাপাশি আমরা দেখতে পেলাম নারীদের উপর যে নির্যাতনের যে ধারাটা, বিভিন্ন প্রক্রিয়ায় যে নির্যাতন, সেই নির্যাতনের কিছু দৃশ্য কিন্তু এই সময় আমাদের পরবর্তী সময়ে দৃশ্যমান হলো। আমরা সাম্প্রতিক সময়ে 3টা ঘটনার কথা কিন্তু এখানে আমরা উল্লেখ করতেই পারি। যে আপনার নিশ্চয়ই মনে আছে যে একজন মডেল স্নিগ্ধা চৌধুরী, তাকে কিন্তু একজন মানে আপনার কি বলে হাউজিং ব্যবসায়ী কিভাবে ফিজিক্যালি টর্চার করবে। তো এই ধরনের টর্চারের মানসিকতা হয়তো অনেকদিন ধরে আমাদের সমাজে আছে। কিন্তু ইন্টারেস্টিং হলো, স্নিগ্ধা চৌধুরী মামলা করলেন, কিন্তু সে লোক কিন্তু ধরা পড়লো না। সে লোক বহাল তবিয়তে বাইরে থাকলো। আমি যত শুনেছি সে নাকি বিদেশেও চলে গেছে। আপনি আরেকটা ঘটনা দেখেন যে ওই একটা ছোট একটা কিশোরী মা, 13 বছর বয়সে একটা মেয়ে জুই, তার অনামিকা একটা দিয়ে তার একটা বাচ্চাও হয়ে গেল। তবে বাচ্চাটা রেখে তার ফ্যামিলি তাকে বের করে দিল, তারপরে সাধারণত শরণাপন্ন হলো। পরে হয়তো বাচ্চাটাকে সে ফেরত পেয়েছে। আরেকটা ঘটনা, এই যে এই জুলাই আন্দোলনের সাথে সরাসরি জড়িত শান্তা ফারজানা নামের একটা নারী, তার গায়ে হাত তোলা হলো, কতগুলি মৌলবাদী লোক। এবং সেই ঘটনার পরে কিন্তু শান্তা ফারজানাও রুখে দাঁড়িয়েছিল। কিন্তু পরে আমরা দেখলাম শান্তা ফারজানাকেই বরং আইনি হেফাজতে নেওয়া হলো, তাকেই বরং তার বিরুদ্ধে মামলা হলো। তো এই যে ঘটনা, এর আগে আমরা আরো দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ে যাচ্ছিল, তার করোনা কিভাবে পড়তে হবে সেই বিষয়ে এক ছেলে তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলো, এবং তারপরে ছেলেকে ধরে নিয়ে গেল, তাকে আবার পরে তৌহিদি জনতাদের চাপে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো পুলিশ। এই যে একটা ঘটনা ঘটছে নারীদের ব্যাপারে। এবং আপনি জানেন অনেকগুলো সংস্কার কমিটি করা হয়েছিল। তো নারী বিষয়ক যে সংস্কার কমিটির যে রিপোর্টটা, ওটা কিন্তু প্রত্যাহার করতে হয়েছে। তো কিভাবে দেখছেন আপনি একজন নারী হয়ে এই বিষয়টা? আপনি নিজেও তো নারী অধিকারের সঙ্গে নানা আন্দোলনের সঙ্গে জড়িত আছেন। ইটস এ ভেরি লাইক এ ক্রুশাল আর কি পয়েন্ট। সেটা হচ্ছে যে আহ, আমরা বাংলাদেশে নারীর অবস্থান বা নারীর যে আর কি সোশ্যাল যে প্রেজেন্স, সেটা সবসময় খুব দুর্বল দেখেছি। হ্যাঁ, সোশ্যাল প্রেজেন্সটা এটা হিস্টোরিক্যালি দুর্বল আমাদের সমাজে, যে নারীকে আমরা দুর্বল হিসেবে দেখি। এবং নারীর যে সম্মান, মায়ের একটা সম্মান আছে ধর্মীয়ভাবে, সেই মাকে ওই মায়ের জায়গায় অতটুকু জায়গায় ওই যে একটা আইডিয়া হিসেবে রেখে দিয়েছি, কিন্তু ওইটার কোনো বাস্তবে প্রতিফলন বা নারী জাতির প্রতি যে একটা রেসপেক্ট বা অ্যাজ এ পার্সন আপনাকে ব্যক্তি হিসেবে দেখা হয় না। আপনি দেখেন, আপনাকে মা হিসেবে দেখা মানে কিন্তু আপনাকে ব্যক্তি হিসেবে মর্যাদা দেওয়া নয়। ঠিক আছে? তো এইভাবে নারীর প্রতি একটা দৃষ্টিভঙ্গি আছে বাংলাদেশে হিস্টোরিক্যালি, যেটা কিনা অত্যন্ত রকমের আপনার আম, কি বলবো যে ডিগ্রেডিং, নারীর প্রতি ভীষণ রকম অবমাননাকর একটা দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সমাজে অলরেডি আছে। এবং সমাজ, রাষ্ট্র এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, এবং সর্বোপরি ফ্যামিলি
কখনোই শেখায় না নারীর নারীর প্রতি যে সম্মান, যেটা বা নারীকে সম্মান আপনি না দেন। সম্মান হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ব্যক্তিভেদে, যে পাবে পাবে, যে পাবে না পাবে না, ইটস ডিফারেন্ট, ইটস অ্যান অ্যাক্ট। এই অ্যাক্টটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আই এম নট গোয়িং টু দ্যাট প্লেস। আমি যেটা বলতে চাচ্ছি যে নারী যে একজন মানুষ, এবং সে বাইরে যাবে, কাজ করবে, হ্যাঁ, সে ডিসিশন মেক করবে, তার শরীর সর্বোচ্চ একটা বিং না, সে একটা সেক্সুয়াল অবজেক্ট না, তাকে অবজেক্টিফাই করা যায় না, সে অবজেক্টিফিকেশনের একটা পার্ট না। অলটুগেদার আপনি যদি এই জিনিসগুলি আর কি দেখেন, তাহলে এই জিনিসগুলি বাংলাদেশে একেবারেই নাই। কিন্তু 24-এ কি হয়েছে, আমরা দেখেছি যে সমাজ শেখায় না, আমরা শুনেছি ফ্যামিলি শেখায় না, কিন্তু এখন দেখেছি কি রাষ্ট্র হাতে ধরে শিক্ষা দিচ্ছে নারী অবমাননা কি করে করতে হবে। হ্যাঁ, তার মানে 24 পরবর্তী সময়ে ইউনূস যে গভর্নমেন্ট ছিল, এবং ইউনূসের যে ওই যে আপনার ডাস্টবিন শফিক বলতে একটা একটা লোক আছে, যে আমি তার এই যে আপনার এইখানে যুক্ত হওয়ার আগে ওনার একটা ইন্টারভিউ দেখেছি, এবং আমি আমার লাইফে এত নির্লজ্জ মানুষ খুব কম দেখেছি। নির্লজ্জ মানুষ আমি দেখেছি, কিন্তু এত নির্লজ্জ, এত মানে ব্লাটান্ট লায়ার খুব কম দেখেছি। এই 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 মানুষগুলি, এরা এদের কথোপকথন এরা এন্ডোর্স করেছে মাসুদ ভাই। আপনি যদি দেখেন, এরা এই মানুষগুলি যারা কিনা 24-এর পরে, আপনি দেখেন প্রথম কি হয়েছিল, আপনার কি মনে আছে যে লঞ্চ ঘাটে একটা মেয়েকে পেটানো হলো তার পোশাকের জন্য। কক্সবাজার সমুদ্র সৈকতে একটা মেয়ে রাতে বসেছিল, ওখানে মব তৈরি করে জঙ্গিরা তাকে ওখানে আপনার পিটিয়েছে, হয়রানি করেছে। রাস্তাঘাটে মেয়েদেরকে পিটানো, ধাওয়া করা, আপনার ওই যে আম, আম, আপনার ওই যে এখানে কিছু সেক্স ওয়ার্কার বানিয়ে নাকি, তারা আসলে কারা আমরা তো জানি না। আমরা তাদের মানে মবের ভাষায় যেটা শুনেছি যে এইগুলি আপনারা করতে পারবেন না, এখানে অনৈতিক কার্যকলাপ হয়। অনৈতিক কার্যকলাপ দেখার জন্য রাষ্ট্র আছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছে, বা রাষ্ট্র তো কার্যকর ভূমিকা পালন করবে। রাষ্ট্র যদি নাও করে, সেটা ইটস নান অফ ইয়োর বিজনেস। কিন্তু মব করে এই এই কিন্তু শুরুটা হলো মাসুদ ভাই। এইখান থেকে দেখেন, এইখান থেকে এই যে আসলো যে আপনার আম, এই শান্তা ফারজানার আজকের যে স্টোরি, এই শান্তা ফারজানাকে তার অফিসে তালা মেরে দিল। তো সে তো, আপনার অফিসে যদি কেউ তালা মেরে দেয়, আপনি কোন লিঙ্গের, নারী পুরুষ নির্বিশেষে, আপনি তো সেখানে খেপে যাবেনই। আপনার তো ভেতরে একটা রাগ কাজ করবে। তো আপনি সেটা প্রতিহত করার চেষ্টা করবেন সেখানে। সে কেন? ফ্যাসিস্টের দোসর। ফ্যাসিস্টের দোসর হলে রাষ্ট্র দেখবে, সেটা তোর বিজনেস কি করে হয়ে যায়? হু আর ইউ টু গো দেয়ার অ্যান্ড লক দ্য প্লেস? ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু ডু সো। আপনি অ্যাজ এ সিটিজেন কারো বাড়িতে, কারো অফিসে, কারো পার্টি অফিসে গিয়ে তালা মারতে পারেন, কিন্তু এই তালা মারার কালচার কে তৈরি করেছে? এই যে 24-এর যে মব সরকার, 24-এর সরকারকে আমি মব সরকার বলি। এই মব সরকার আপনার এই আপনার কালচার তৈরি করেছে। তাহলে তারপরে দেখেন, সে যখন ওইটাকে প্রতিহত করতে গেছে, এই ওর গায়ে হাত দিয়েছে একটা ছেলে, প্রকাশ্যে এভাবে নারী পেটানো। তারপরে আপনি যে ঘটনাটা বললেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ওড়না কেন পরে নাই, বা ওড়না ঠিকভাবে পড়ছে না কেন, ওড়না ঠিকভাবে পড়ছে না কেন দেখা যায়, এবং খুবই নোংরা ল্যাঙ্গুয়েজে সে একেবারে নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে যে বলছে, এবং তাকে তৌহিদি জনতা মালা দিয়ে, ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। তাহলে এটা এটা একটা রাষ্ট্র, এবং সেটা পলিটিক্যাল পার্টি যেটা করে। পলিটিক্যাল পার্টিগুলি কি করে, এরা হচ্ছে একদিন রাষ্ট্রের পার্ট, তাই না? তারা জামাত, এখন তারা তো ক্ষমতায়, তাই না? ক্ষমতায় বলতে প্যাসিভলি ক্ষমতায়। তো আপনি যদি পার্লামেন্টে থাকেন, আপনি যদি একটা দেশের পার্লামেন্ট মেম্বার হন, আপনি তো ক্ষমতায়, আপনার সরকার জি। পক্ষ হওয়ার দরকার নাই তো। ইউ আর ইন পাওয়ার। অ্যান্ড এখন যেটা হয়েছে যে সেই লোকগুলি এখন ক্ষমতায় গেছে। এখন আপনি দেখেন যে এই লোকগুলি তাকে এনরোস করছে, এবং এই লোকগুলি
এই এই সায় দিয়েছে, আশকারা বলে না, আশকারা দিয়েছে। তাহলে এইভাবে বারবার, তারপরে ওই যে লঞ্চে যে পিটিয়েছিল, সেই ছেলেকেও ফুলের মালা থেকে মালা দিয়ে বরণ করা হয়েছে। কারণ যে রাষ্ট্রে 21st সেঞ্চুরিতে যখন ওয়ার্ল্ড যে পরিমাণ অ্যাডভান্স হয়ে গেছে, আমরা এখন নিজেদেরকে মানে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় নিজেদেরকে ট্রান্সহিউম্যান বলে, যে ইউ আর নো লঙ্গার এ হিউম্যান স্পিসিস, ইউ মুভড টু অ্যানাদার লেভেল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখন যেটা হয়েছে যে আপনার এই যে আমি বিদেশে পড়াই, আস্তে আস্তে মানুষের চিন্তা চেতনা উন্নত হয়, আমরা অনেক কাইন্ড হচ্ছি নেচারের প্রতি। জেন্ডার বায়াস এবং জেন্ডারের প্রতি যে ধারণা যে যে লিঙ্গের থাকে সেটা কিন্তু অনেক সংকুচিত হয়ে উঠেছে। উই ডোন্ট লুক এট পিপল অ্যাজ জেন্ডার। মানে আপনাকে যখন আমি দেখছি, এখন আমি এমন একটা জায়গায় বসবাস করছি বা এমন একটা মাইন্ডসেট তৈরি হয়েছে আমি যেখানে পড়াশোনা করেছি, যে আমরা একজনকে জেন্ডার হিসেবে দেখছি না, মানুষ হিসেবে দেখছি। তার মানে কি, যে নারীকে হেনস্থা করে এখানে যে রাষ্ট্রে এই সময় এরকম অ্যাডভান্সমেন্টের যুগে, গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেটের যুগে যখন কোথায় কি ঘটছে আপনি দেখতে পাচ্ছেন, সেখানে আপনার রাষ্ট্র, আপনার ইন্টারনেট, আপনার মিডিয়া শো করছে কি আপনার নারীকে রাস্তাঘাটে এভাবে হেনস্থা করা হচ্ছে, মারা হচ্ছে, এবং সেই জিনিসটাকে লেজিটিমেসি দেওয়া হয়। ওর কি জেল হয়েছে? ওর কি অপরাধের শাস্তি হয়েছে? কিছু হয়নি। যে ছেলেটা ওই যে নারীকে পিটিয়েছিল, ওর কোনো শাস্তি হয়েছে? হয়নি। সুতরাং আইন কাউকে শাস্তি দেয় না। এই জন্য আমি বলি এটা রাষ্ট্র স্পন্সর করে, রাষ্ট্র এটাকে আশকারা দেয় এবং রাষ্ট্র এইটাকে মূলত বাহবা দেয়। এইটাই রাষ্ট্রের ধর্ম। বাংলাদেশি রাষ্ট্রের নীতি হচ্ছে এটা, যে নারীকে আপনার পেটানো যায়। এই পেটানো, এই যে 24 তৈরি করেছে, তার মানে শান্তা ফারজানার গায়ে হাত দেওয়া যায়। সে যদি অপরাধও করে থাকে পলিটিক্যালি, সেটাকে লিগালি সেটাকে সলভ করে, তাই না? এবং তার জায়গাটাকে প্রোটেক্ট করতেই চাইবে, সে তার টেরিটরিকে প্রোটেক্ট করবে। সে তার মতো, দেখেন বাংলাদেশে স্বাধীনতার পক্ষে প্রচুর লোক আছে, আওয়ামী লীগ যে করা যাবে না এর কোনো নিয়ম আছে? আর উনি তো ওনাদের তো নতুন ধারা একটা রাজনৈতিক দলের, ওনারা ওনারা তো আপনার আওয়ামী লীগ করে না। এবং শান্তা ফারজানার যে হাজবেন্ড, আমি ওনাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, মোমেন ভাই, উনি উনি কিন্তু আওয়ামী লীগের একজন ভিকটিম। ওনাকে ধরে না, ওনাকে গুম করা হয়েছে। আপনি যদি ওনার কোনো সাক্ষাৎকার নেন তাহলে দেখবেন যে ওনাকে, তো উনি কিন্তু উনি হচ্ছে মূলত, ওনারা হচ্ছে স্বাধীনতার 71-এর পক্ষের লোক এবং বঙ্গবন্ধুকে ওনারা ভালোবাসেন, এইগুলি ওনারা বলেন। এবং 24-এ যে অরাজকতা হয়েছে, মব হয়েছে, সেটার বিরুদ্ধে। এবং যে এই যে ফরহাদ মাজাহারকে এখন আমি কানেক্ট করি, আজ ফরহাদ মাজাহার যখন এগুলি বলে, সেগুলি কিন্তু খুব লিগাল, ভ্যালিড। নোবডি ইজ আস্কিং এনি কোয়েশ্চেন, নোবডি ইজ সেইং এনিথিং। ফরহাদ মাজাহারকে কেউ জেলে ধরে নিয়ে যায় না। একই কথা যখন মানে উনি শান্তা ফারজানা বলছেন, শান্তা ফারজানাকে আপনি পিটাতে পারেন। আপনি পারলে ফরহাদ মাজাহারকে যে পিটান, এই কথা বলার দায়, যে সে তো বলেছে যে এটা মেটিকুলাসলি ডিজাইন বাই আমেরিকা, এবং এখানে আমেরিকার সেফ হাউসে ছিল এই বাচ্চাগুলি, এই ছেলেগুলি। সুতরাং এটা পুরো ডিজাইন, এটা এটা এই ডিজাইনটা তো সে বলে দিচ্ছে তার ভাষায়। তাহলে তাকে তো কেউ পেটাচ্ছে না, তাকে তো মব করে। তার কারণ কি জানেন? সে হচ্ছে এই তৌহিদি জনতাকে প্রশ্রয় দেয়। কারণ সে যখন বলে যে আমাদের রাষ্ট্র মূলত, আমাদের সংবিধানে সেকুলারিজম, এটা হচ্ছে মূলত মুসলিম জাতীয়তাবাদকে ধরে, আমাদের সোশ্যাল সাইকোলজি, যে পলিটিক্যাল সাইকোলজি, আমাদের যে মেজরিটি, সেই মেজরিটির মন রক্ষা করে আমাদের একটা সংবিধান বানাতে হবে। সুতরাং সে ভালো। এখন সে যাহাই বলবে তাহাই হচ্ছে গিয়ে লিগাল, তাহাই লেজিট, এবং তাহাতে কোনো পাপও হবে না, তাহাতে কোনো। এবং ফরহাদ মাজার যখন লুঙ্গি পরে ঘোরে এবং সে মাথায় পাগড়ি দিয়ে যে মাজার পূজারি, সেটাতেও কিন্তু কোনো সমস্যা আর হয় না। কিন্তু যখন শান্তা ফারজানা বলতে যায়, তখন শান্তা ফারজানাকে মারা হয়। দেখেন শান্তা ফারজানাকে মেরেছে, এবং সে যাকে মেরেছে, যাকে পিটিয়েছে, নারীকে এইভাবে পিটিয়েছে, রাস্তাঘাটে পিটিয়েছে। এর পরের দিন যখন ওনারা কনফারেন্স করেছিলেন, সেখানে তাদেরকে মারলো। এবং তাদের দাবি দেওয়া নিয়ে যে কেউ দাঁড়াতে পারে, সরকার দেখবে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। তুই কে যে ঠেকাতে গিয়েছিস? সে লাঠি নিয়ে গেছে, সে ঠেকাবে। সে যে করে হোক ফ্যাসিস্টের দোসর তকমা দিয়ে তাকে পেটালো, এবং সেখানে বেধড়ক তাকে পিটিয়েছে। অ্যাট দ্য সেম টাইম ওনারাও প্রতিহত করার জন্য, আপনি তো ডিফেন্স
করবেনই, নিজেকে এভরিবডি ওয়ান্টস টু ডিফেন্ড দেমসেলভস, অ্যান্ড ওনারা কাউন্টার অ্যাটাক করেছে। এই কাউন্টার অ্যাটাক করতে গিয়ে তার পুরো দলের সবাইকে সহ তাকে ধরে নিয়ে যায়। সেই ছেলে যে কিনা একটা জঙ্গি, গালিগালাজ করে, এর আগে যে সে ভাষা বলেছে যে তাকে ছিঁড়ে, তারপরে এত নোংরা যেটা এখানে বলা যাবে না, আপনার সামনে আমি বলতে পারবো না, আপনার একটা ফ্যামিলি শো, সবাই দেখে এটা। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ সে বলেছে, এইগুলির ভাষা প্রয়োগ, নারীকে এই ধরনের হেনস্থা করে মেরে, এবং এত ওর ওর তো জেল হওয়া উচিত যে ও ওই ডায়লগটা দিয়েছে জি তখন। যে দেশে হাদির গালি, নারীর যৌনাঙ্গ নিয়ে গালিকে সেলিব্রেট করে হাদিকে ন্যাশনাল হিরো এবং বঙ্গবন্ধুরও উপরে উঠিয়ে দেওয়া হয় এবং কবি কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হয়, সেই দেশে আপনি কি করে মানে আইন প্রণয়ন হবে এবং আপনি ইনসাফ, যেটা ওরা বলে কোট আনকোট, সেটা কায়েম হবে? আই ডোন্ট নো, সেটা সেটা সম্ভব না। সুতরাং জি এই শান্তা ফারজানার ব্যাপারটা, এটা অবশ্যই উচিত যে মানে এই জিনিসটা সরকারের ভাবা, এবং বিএনপির কাছ থেকে আমি এটা আশা করি না যে ওনরা, বিএনপি সরকার আমার মতে এখন আপনার ইউনূসের একটা এক্সটেনশন হিসেবে কাজ করছে, এই মবকে কোনোভাবেই প্রতিহত করছে না। তারা ভাববে তাদের গদি উঠে যাবে। দে আর ডুইং দ্য জি সেম। অনেক ধন্যবাদ। আহ ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আপনারাও শুনলেন নাহিদ আক্তারের স্পষ্ট উচ্চারণ জুলাই আন্দোলন নিয়ে, এবং জুলাই আন্দোলনের মাধ্যমে নারীদের যে অধিকার আদায়, সেই প্রক্রিয়া কতটুকু উন্নতি হয়েছে কি হয়নি সেটা নিয়ে ওনার যে উপলব্ধি, আমার মনে হয় এই উপলব্ধিগুলো আমাদেরও চিন্তা করা দরকার আসলে। এবং আমি নিজে খুবই হতাশ, আমি ব্যক্তিগতভাবে খুবই হতাশ। সমর্থন লাগবে সেখানে যদি আপনি প্রেসিডেন্ট প্রার্থী হতে চান। মানে আমি গেলে আমি পারবো তা কিন্তু নয়, দুজন সংসদ সদস্য আমাকে সমর্থন করতে হবে, তাহলেই আমি আমার মনোনয়নপত্র দাখিল করতে পারবো। তারপর সেটা 20 তারিখে নির্বাচনটা হবে, 20 তারিখে নির্বাচন হবে জাতীয় সংসদে, এবং সেটা রিটার্নিং অফিসার থাকবেন চিফ ইলেকশন কমিশনার নিজে, উনি উপস্থিত থেকে সেখানে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। যদি মাত্র একজন প্রার্থী থাকতো তাহলে নির্বাচন হওয়ার দরকার থাকতো না, কারণ তখন একজনই মাত্র বৈধ প্রার্থী থাকলে তাকে নির্বাচিত ঘোষণা করা হতো, যেমন বিগত নির্বাচনগুলিতে হয়েছে, বিগত অনেকগুলিতে হয়েছে। সবশেষ নির্বাচনটা হয়েছিল আসলে মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, মানে একাধিক প্রার্থী ছিল, ভোট হয়েছিল। এরকম ঘটনা ঘটেছিল 1991 সালে, মানে এরশাদ পতনের পরে, যখন নাকি খালেদা জিয়া ইলেক্টেড হলেন, সেইবার নির্বাচন হয়েছিল। এবং সেই নির্বাচনে বিএনপি প্রার্থী মিস্টার আব্দুর রহমান বিশ্বাস তিনি নির্বাচিত হয়েছিলেন, এবং তিনি 172টা ভোট পেয়েছিলেন যদ্দূর আমার মনে পড়ে। আর তার বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী, এই ভদ্রলোক 92টা ভোট পেয়েছিলেন। তার মানে ওনারাও জানতেন, মানে বিএনপি অবশ্য তখন জামাতের ভোটগুলি পেয়েছিলেন, জামাতের যারা সংসদ সদস্য ছিলেন তাদের ভোটেই তারা আজকে এতগুলি ভোট পেয়েছিলেন। তো সবাই জানতেন এই নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাবে, তারপরও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিল, বোঝানোর জন্য তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে চায়। এরপর 96 অথবা পরবর্তী যতগুলি হয়েছে 2001, কোনোবারই আর নির্বাচন হয়নি। 2001-এও হয়নি, 2002-এও হয়নি। 2001-এ বি চৌধুরী ছিলেন, তারপরে তো ওনাকে উনি পদত্যাগ করলেন ইমপিচমেন্টের মুখে যেয়ে, তারপরে তো ইয়াজউদ্দিন আহমেদ সাহেব হলেন। এই সবগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, কারণ বিরোধী পক্ষ আর এই নির্বাচনে অংশ নেয় নাই, কারণ নিশ্চিত পরাজয় জেনেও। এবার যেটা হচ্ছে, এবার কিন্তু নিশ্চিত পরাজয় জেনেও জামাতে ইসলাম সহ যে 11 দলীয় জোট, তারা ক্যান্ডিডেট দিচ্ছেন, এবং তাদের ক্যান্ডিডেট হয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সাহেব, এলডিপির যিনি সভাপতি। একসময় তিনি বিএনপির নেতা ছিলেন, বড় নেতা ছিলেন কিন্তু, এবং বিএনপির 91-এর যে মিনিস্ট্রি ছিল বিএনপিতে, উনি আপনার এমপিও ছিলেন, মন্ত্রীও ছিলেন, খুব পাওয়ারফুল মন্ত্রী ছিলেন। বিএনপির হয়ে উনি চট্টগ্রামে একাধিক আসনে জয়লাভ করতেন, এবং জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন উনি, সেই জন্য ওনাকে বেশ বিএনপি গুরুত্বও দিত। কিন্তু উনি নিজেই বিএনপি ছেড়ে চলে যান এবং নতুন দল করেন, এবং নতুন দল করার পর
উনি এই যে আন্দোলনটা হচ্ছিল হাসিনা বিরুদ্ধে, সে মানে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন, এই পুরো সময়ে উনি বিএনপির সঙ্গেই ছিলেন। শেষ দিকে কি হলো, আসন ভাগাভাগির জন্য উনি জামাতের সঙ্গে ওই জোটে যে যুক্ত হলেন, এবং ওই জোটে যুক্ত হওয়ার পর ওনার পরিণতিটা আসলে খুব করুণই হয়েছিল। ওনার দল একটা আসনও পায়নি এবং সংসদে ওনার কোনো প্রতিনিধিত্ব নাই ওনার দলের। যাই হোক, তো সেই এলডিপি এবার এলডিপি যিনি প্রধান কর্নেল অলি আহমেদ, ওনাকে জামাত ইসলাম প্রেসিডেন্ট প্রার্থী করেছেন। কোনো সন্দেহ নাই এলডিপির নির্বাচনটা মানে ওনাকে মনোনয়ন দেওয়াটা আমি মনে করি খুব একটা ভালো সিদ্ধান্ত। আমি প্রথমত প্রশংসা করবো জামাত ইসলামের, তারা নির্বাচন করতে যে প্রস্তুতি নিচ্ছে এবং তারা যে নির্বাচন করতে চেয়েছে, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। এটা গণতান্ত্রিক একটা ব্যাপার এবং এটা খুব, এবং আপনি দেখবেন ভারতের পার্লামেন্টেও কিন্তু এই গত যে প্রেসিডেন্ট নির্বাচনটা হয়েছে, ভারতের পার্লামেন্টে অবশ্য লোকসভার পাশাপাশি রাজ্যসভার যারা আছে তারাও ভোট দেয়। তো সেখানে কিন্তু কংগ্রেস নিশ্চিত পরাজয় জানার পরেও তারা কিন্তু প্রার্থী দিয়েছিল। তো এখানেও এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা থাকা উচিত প্রার্থী দেওয়াটা, একচেটিয়া একজনের উপর দেওয়া ঠিক না। তো এবার নির্বাচনে কি হবে, মানে আমরা ফলটা এখনই জানি। ফলটা জানি এই কারণে যে বিএনপি যিনি প্রার্থী হবেন তিনি নিশ্চিতভাবে জিতবেন, কারণ তার সঙ্গে তার জোট আছে, মহিলা এমপিরা আছে, এবং জামাতের প্রার্থী আমার তো মনে হয় না 14 দলে যারা প্রার্থী, মানে 11 দলে যারা প্রার্থী আছে, আমার হিসাবে তারা 90টার মতো ভোট পেতে পারে। 90-এর বেশি ভোট পাওয়ার তাদের কোনো সুযোগ আছে বলে আমার হিসাবে বলে না। তাহলে বাকিগুলি বিএনপির প্রার্থী পাবে এবং একটা বিশাল ব্যবধানেই ওনারা হয়তো বা জিতবেন, কারণ 347টা ভোট আছে এখানে মহিলা এমপি সহ। তো বিএনপি জিতবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে দুটো পয়েন্ট। একটা পয়েন্ট হলো যে অলি আহমেদকে প্রার্থী করাটা, আমি মনে করি অলি আহমেদের বর্তমান অবস্থান যাই হোক না কেন, যতটাই সমালোচনার মুখে উনি থাকুন না কেন, জামাতের সঙ্গে জোট করেছেন, এটা নিয়ে যতই ওনাকে ওনার নৈতিক অবস্থান নিয়ে সমালোচনা আপনারা করেন না কেন, আমিও করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে জামাতের কাছে এর চেয়ে ভালো কোনো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল না। এবং জামাত অলি আহমেদকে ক্যান্ডিডেট করে তারা একাধিক কাজ কিন্তু এখানে সেরেছে। একাধিক কাজ এরকম যে ওনারা এমন একজন প্রার্থী দিয়েছেন যাকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারবেন না, যাকে আপনি রাজাকার বলতে পারবেন না, যাকে আপনি মুক্তিযোদ্ধাই বলতে হবে, এবং তিনি একজন মানে আপনার তার লেখাপড়া বলেন, তার আপনার নৈতিক চরিত্রের কথা বলেন, এবং যখন উনি মন্ত্রী ছিলেন এই সময় ওনার দুর্নীতির কোনো অভিযোগ খুব বেশি একটা ওনার বিরুদ্ধে আছে বলে আমি জানি না। ওনার সততা আছে, বেশ অনেকগুলো জায়গা আছে। একটু অহংকারী লোক, কিন্তু অহংকার তো তাদেরই থাকে যাদের মধ্যে গুণাবলী থাকে। তো সেই বিচারে আমার কাছে মনে হয় ওনার মানে রাজনৈতিক এতদিনের যে অধঃপতনটা হয়েছিল তার বিপরীতে ওনাকে প্রার্থী করে জামাত ওনাকে সম্মানী দিয়েছে আমি মনে করব। এবং আমি এটাও মনে করব যে উনি নির্বাচনে কিছুই করতে পারবেন না, কোনো আলোচনাতে আসতে পারবেন না, কিন্তু এটা তো ঠিক উনি একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়েছিলেন, এই জিনিসটা পরবর্তী সময়ে আলোচনা আসবে, এটা ওনার জন্য আমি মনে করি ভালো হয়েছে। এবং জামাতও একটা খুবই ভালো সিদ্ধান্ত দিয়েছে। এই ঘটনার মাধ্যমে জামাত আরেকটা কাজ করেছে, সেটাও একটু বলা দরকার। তারা কিন্তু বিএনপির উপর একটা চাপও দিয়েছে। চাপটা হলো এই ধরনের যে আমাদের ভোট কম হতে পারে, কিন্তু আমরা একটা প্রার্থী দিয়েছি, তো আপনারা এর চেয়ে বেটার কোনো প্রার্থী দেন অথবা এর সমসাময়িক কোনো প্রার্থী দেন। আপনারা যদি যেমন হাসিনার আমলে কী হতো, শেখ হাসিনার আমলে কী হতো, উনি যেমন সর্বশেষ যিনি প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব যে ক্যান্ডিডেট হবেন, এটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানে কোনো পর্যায়ের কোনো লিডার একবারের জন্য আলোচনায় আনেন নাই, চিন্তাও করেন নাই, কারণ মোহাম্মদ শাহাবুদ্দিন ওই পর্যায়ের কোনো লিডার আওয়ামী লীগে ছিলেন না। অনেক সিনিয়র লিডার ছিল, তাদের কাউকে না দিয়ে হঠাৎ করে একজনকে এনে শেখ হাসিনাকে চমক দেওয়ার চেষ্টা করেছেন এবং শেখ হাসিনার বোঝাতে চেয়েছেন যে আমি যা চাই তাই হয়। উনি বোঝাতে চেয়েছেন আমি যদি একটা কলা গাছটাও আনি তাও তোমরা তাকে ভোট দিবা, কারণ আমি হলাম বিশাল কিছু, আমি স্বৈরাচারী, আমি একটা যাই বলেন আপনি, উপরে আল্লাহ নিচে আমি যা বলবো তাই করতে হবে। এবং এটাই ছিল তার প্রমাণ। উনি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এনে সবাইকে বুঝিয়ে দিয়েছেন এই দেশে আমার উপরে কোনো কথা নাই। তো এই যে জিনিসটা ওনার যোগ্যতা, এই জায়গায় কিন্তু অলি আহমেদকে ক্যান্ডিডেট করার মাধ্যমে এইভাবে হুট করে একজনকে এনে আপনি বসিয়ে দিবেন,
সেটা দিলে পরে আপনি একটু সমালোচনার মুখে পড়বেন, এইটুকুই জামাত চেয়েছে। কিন্তু আমার উল্টো দিকে আমি ভাবি যে বিএনপি কি ওই ধরনের চিন্তা করে? আমার তো মনে হয় না। আমাকে বিএনপিকে কখনোই শেখ হাসিনা শেষ দিকে যেরকম স্বৈরাচারী হয়ে উঠেছিলেন এই ধরনের কোনো দল মনে হয় না। আমি বিএনপিকে এখন পর্যন্ত মোটামুটি একটা গণতান্ত্রিক দলই মনে করি। কিন্তু আমার একটা কথাও আছে, কথা হলো এটা যে কাকে প্রার্থী করা হবে এটা নিয়ে বিএনপির কিন্তু স্থায়ী কমিটি আলোচনা করেছে এবং দীর্ঘ আলোচনার পর তারা এই পুরো সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব একজনের উপর ছেড়ে দিয়েছে, মানে দলীয় প্রধানের উপর ছেড়ে দিয়েছে, তারেক রহমানের হাতে ছেড়ে দিয়েছে যে আপনি সিদ্ধান্ত নেন কাকে করবেন। এই জায়গাটা আমার পছন্দ হয় নাই, এই জিনিসটা আমার কাছে অগণতান্ত্রিক মনে হয়েছে। এবং আমি যতটুকু জেনেছি তারা কোনো নামও প্রস্তাব দেয় নাই। তারা যে 2-3টা নাম প্রস্তাব দেবে, এই 2-3জন নাম আমরা ঠিক করলাম, আপনি এখান থেকে একজন দেন, দেয় নাই, পুরোটাই ছেড়ে দিয়েছে। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে স্থায়ী কমিটি ইন্টেনশনালি তারেক রহমানকে একনায়ক হওয়ার পথে ঠেলে দিচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। তার পাশাপাশি আরেকটা কথাও আছে, সে কথাটা হলো হয়তো এমনই ছিল যে স্থায়ী কমিটি যারা মেম্বার তাদের মাঝখান থেকে কাউকে প্রেসিডেন্ট করা হতে পারে, এই ধরনের একটা চিন্তা হয়তো স্থায়ী কমিটির মধ্যেই ছিল। এমনকি আমি যেটা মনে করি এখন পর্যন্ত যে যাদের নাম আসছে, মানে যাদের নাম শোনা যাচ্ছে, কে হতে পারেন কে না হতে পারেন, এবং তারা আসলে অধিকাংশই স্থায়ী কমিটিরই সদস্য। যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, এদের নাম কিন্তু আসছে এবং ওনারা কিন্তু স্থায়ী কমিটির সদস্য। কাজেই হয়তো এই কারণেই তারা নিজেরা কোনো নাম প্রস্তাব করে নাই, কোনো শর্ট লিস্ট করে নাই, এটাও কিন্তু হতে পারে, আমি জানি না ঠিক। তো এই বাস্তবতায় এখন নির্বাচনটা সামনে এগিয়ে যাচ্ছে। 13 তারিখে মনোনয়নপত্র দাখিল করা হবে। কাজেই বিএনপির প্রার্থী তো এখন আসলে একমাত্র প্রধানমন্ত্রী জানেন, আর কেউ জানেন না। আজকে একটা পত্রিকাতে একটা শিরোনামও দেখলাম, মানব জীবন পত্রিকাতে, যে কে হচ্ছেন প্রেসিডেন্ট জানেন শুধু প্রধানমন্ত্রী। এই শিরোনামটা পড়তে আমার ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে কথাটা সত্য, শিরোনামটা চমৎকার করছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যে গণতান্ত্রিক চরিত্র তাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখলে ভালো। কিন্তু উনি জানেন, আসলে উনি বলবেন এখন, যেহেতু তাকে স্থায়ী কমিটির দায়িত্ব দিয়েছে, কার নাম আসতে পারে। এর মধ্যে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে যে আজকে রবিবার বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে কয়েকজন প্রতিনিধি গিয়েছিলেন। তারা যে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে 2টো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 2টো কেন? 2টো হলো এই কারণে যে আসলে 2জন প্রার্থীর জন্য কিনা আমি জানি না, তবে আমি যতটুকু বুঝি নিয়মটা হলো একজন প্রার্থীর জন্য 2টো মনোনয়নপত্র জমা দেওয়া যায়। এটা এই কারণে যে যদি একটাতে কোনো ভুল ভ্রান্তি হয়, নামের বানান টান এদিক সেদিক হয়, সেই জন্য 2টো মনোনয়নপত্র তারা জমা দেবে। তো আমার ধারণা এই জন্যই তারা একজনের নামেই জমা দেবে। কার নাম জমা দিতে পারে? এখন অনেকে বললাম যে আপনার এই স্থায়ী কমিটি যারা আছেন তাদের মাঝখান থেকে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছে, মির্জা ফখরুল ইসলামের নাম শোনা যাচ্ছে, ডক্টর মঈন খানের নাম শোনা যাচ্ছে, এবং বর্তমানে যিনি ভারপ্রাপ্ত আপনার রাষ্ট্রপতি আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, যিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন, তার নামও শোনা যাচ্ছে। তো এর মধ্যে কে হতে পারে? নানা কিছু হতে পারে। আমি আমার একটা সম্ভাবনা এবং একটা হাইপোথিসিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আলোচনাটা শেষ করব। আমার ধারণা শেষ পর্যন্ত ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আমার এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত ওনার যে অবদান যে বিগত পুরো আন্দোলনের মধ্যে, এটা একদম মানে এই আনপ্যারালাল, ওনার অবদানের মতো আর কারো অবদান নেই। উনি যথেষ্ট ভদ্রলোক হিসেবে পরিচিত, একজন ক্লিন পলিটিশিয়ান এবং লেখাপড়া জানা লোক। উনি অধ্যাপক ছিলেন, অধ্যাপনার সঙ্গে জড়িত ছিলেন। যে মানে সর্বজনগ্রাহ্য এবং যে কোনো জায়গায় ওনাকে প্রেজেন্ট করা যায় এমন একটা লোক উনি। বয়সও হয়েছে, ওনাকে দেওয়ার সম্ভাবনা আমার বিবেচনায় সবচেয়ে বেশি। আমার বিবেচনায় যদি দ্বিতীয় বলেন, আমি দ্বিতীয়ভাবে যাকে রাখতে চাই তিনি হলেন ডক্টর মঈন খান। ওনারও অনেক অবদান আছে এবং ওনার দীর্ঘদিন ধরে আছে এবং ইউনিভার্সিটির টিচার ছিলেন এবং ভদ্রলোক হিসেবে পরিচিত। ওনার নামে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা কেউ বলতে পারবে না। আমি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে তালিকায় রাখতে চাই না, কারণ উনি এমনি ব্যক্তিগতভাবে অসুস্থ এবং উনি অতটা ক্লিন ইমেজেবল আমি মনে করি না, এটা আমার ধারণা। মেজর হাফিজ
খুবই ক্যাপেবল পারসন হাফিজুদ্দিন আহমেদ, কিন্তু উনি স্পিকার, এবং উনি স্পিকারের দায়িত্ব নেওয়ার পর সংসদকে উনি খুবই সুন্দরভাবে চালাচ্ছিলেন। উনি চলে এলে সংসদে যারা থাকবেন ডেপুটি স্পিকার তারাও ভালো, কিন্তু হাফিজুদ্দিন সাহেবের মতো না। হাফিজুদ্দিন সাহেবের যেরকম একটা পুরো সংসদের উপর যেমন একটা কন্ট্রোল থাকে, সেই কন্ট্রোলটা ওনার যেরকম আছে এটা অন্য কারো নাই। তো সেই হিসেবে বিবেচনা করলে দুজন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর মঈন খান। আপনারা খেয়াল করবেন এই জাতীয় সংসদ নির্বাচনের পর যখন মন্ত্রিসভা গঠন করে তারা সেখানে ঢুকে যেতে পারে, দে হ্যাভ দ্য রাইট। তো সেক্ষেত্রে 400-500 লোক নিয়ে তারা সচিবালয় ঘেরাও করে তাদের দাবি দেওয়া যে পেশ করেছেন, এটা নজিরবিহীন একটি ঘটনা। বাংলাদেশে এভাবে ইতিপূর্বে যে কটা সংসদ হয়েছে সেখানে সংসদ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা স্বয়ং মাঠে উপস্থিত থেকে এভাবে সচিবালয় ঘেরাও করেছেন, ওটা আমাদের জানা নেই। এই গেল এক। বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা বিভিন্ন সময়টিতে সাজ্জামানাতে সচিবালয় ঘেরাও করার চেষ্টা করেছেন, এবং সেখানে সচিবালয়ের ধারে কাছে তারা সাধারণত আসেননি, গুলিস্তান পর্যন্ত ওখানে ওই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু এবার যেটি হলো, তারা একেবারে সচিবালয়ের গেট পর্যন্ত চলে গেছে, এবং যেভাবে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি করেছে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে, বাকবিতণ্ডা করেছে, এটা দৃষ্টিকটু ছিল, ভীষণ রকম দৃষ্টিকটু ছিল। এবং সেখানে জামাতের একজন সংসদ সদস্য তরুণ, এবং যাকে অনেকটা বিপ্লবী মনে করা হয়, ধরে নেওয়া হয় যে আগামী দিনে জামাতের সেক্রেটারি জেনারেল অথবা সভাপতি এই দুটো পদে খুব দ্রুত যার উত্থান ঘটবে, এবং জামাতের মধ্যে যাকে বিকল্প শক্তি বা আইকন হিসেবে মনে করা হয়, এবং জামাতের যত তরুণ নেতৃত্ব রয়েছে তারা এই আমার যে গ্রামের বাড়ি তার পাশে সংসদীয় নির্বাচনী এলাকা বাউফল, সেখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন ডক্টর মাসুদ, তিনি জামাতের মধ্যে অত্যন্ত জনপ্রিয়, তার আবেগপ্রবণ ভাষার কারণে, বক্তব্য দেন চমৎকার, আর শেখ হাসিনার পুরো জমানাটিতে ভীষণভাবে তিনি নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এখন জামাতের অতি গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন, ঢাকা মহানগরী দক্ষিণের সম্ভবত তিনি সভাপতি অথবা সেক্রেটারি, এরকম একটা পদ পদবিতে তিনি আছেন, সম্ভবত আমির সেই হিসেবে আছেন। অন্যদিকে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তো আছেনই। তো তিনি সে মাসুদ তার তরুণ তুর্কিদেরকে নিয়ে তিনি চেষ্টা করছিলেন ব্যারিকেড ভাঙার, এবং আপনারা যারা আন্দোলন করেছেন বা আন্দোলন দেখেছেন দেখবেন যে আন্দোলনের একটা পর্যায়ে মানুষের মধ্যে একটা জোশ এসে যায়, একটা জিহাদি মনোভাব এসে যায়। তখন অনেক সময় নিজের প্রতি নিজের কোনো যাকে বলা হয় কর্তৃত্ব থাকে না, বা নিজের প্রতি কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ থাকে না। আর তরুণ হলে তো কথা নাই, বুড়া মানুষরাই লাভ দিতে চায়। তো সেক্ষেত্রে ওখানে জামাতের অনেক নেতাকর্মী, তারা হয়তো সরকারের সঙ্গে জামাতের যদি কোনো সমঝোতা থেকে থাকে, বা এই সময়টিতে যেভাবে সারা বাংলাদেশে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা হচ্ছে, যেভাবে তার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে কথা হচ্ছে, যেভাবে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এটার বিপরীতে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম দরকার, পলিটিক্যাল পারফরমেন্স দরকার, পলিটিক্যাল নাটক দরকার ছিল, যাতে করে মানুষ সেদিকে আকৃষ্ট হয়। এখন সেই কারণে হয়তো জামাত তার বিএনপির যে সম্পর্ক, এটিকে অনেকে আমি এবং মামুদের সম্পর্ক বলা হয়, পার্লামেন্টকে আমি এবং মামুদের পার্লামেন্ট বলা হচ্ছে, সমঝোতা রাজনীতির কথা বলা হচ্ছে, অভিনয় বলা হচ্ছে, তারপরে আরও অনেক কিছু কথাবার্তা বলা হচ্ছে। তারা দিনে এক ধরনের আচরণ করেন, রাতে এক ধরনের আচরণ করেন, এবং এখানে কখনো মনে হয় যে তারা একে অপরের বন্ধু, জাতীয় পার্টির মতো, আওয়ামী লীগের মতো তাদের ওইরকম একটা সমঝোতামূলক সম্পর্ক রয়েছে। আবার মাঝে মধ্যে সংসদের ভিতরে বাইরে তাদের যে ওয়াকআউট হয়, তাদের যে বিতর্ক হয়, তখন আবার মনে হয় যে এদের বোধহয় সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এই যে একটা ম্যাকিয়াভেলির যে একটা চাল বা চাণক্যর যে একটা নীতি, সেই নীতির যে কনফিউজিং ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্সের কারণে বাংলাদেশে কোনো মানুষ, ইভেন বিএনপির লোক, ইভেন জামাতের যারা সাধারণ লোক, তারা বিশ্বাস করে না, জামাতকে বিশ্বাস করছে না, বিএনপিকে বিশ্বাস করছে না, দুটো কারণে।
একটা কারণ হচ্ছে তাদের মধ্যে কি কোনো শত্রুতা আছে নাকি তাদের মধ্যে বন্ধুত্ব আছে? তারা কি সত্যিকার অর্থে বিএনপি রাষ্ট্র চালাচ্ছে না, জামাত পেছন দিক থেকে ব্যাকফুটেছে, সাহায্য করছে? সরকার যে দেশ পরিচালনা করছে এর মধ্যে কি সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? পাকিস্তানের মতো অসীম মনির যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেভাবে ওয়াকারুজ্জামান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন? অনেকে আবার বলার চেষ্টা করছেন যে এই যে বিএনপি সরকার, এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সটেনশন ভার্সন, এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অতি প্রিয়জন যারা ছিলেন, একেবারে রাইট হ্যান্ড ছিলেন, তারা কেউ কেউ এখনও সরকারের সাথে সম্পৃক্ত রয়েছেন। আর যে সকল মানুষ ঠিক বিএনপি ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে অনেকটা নাই হয়ে গিয়েছিলেন, সে সমস্ত মানুষ আবার সম্মুখ সারিতে এসে নানা রকম কথাবার্তা বলে জাতিকে ওয়াজ নসিহত করে বোঝানোর চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তাদের যারা লোকজন রয়েছেন তাদের ক্ষমতা এখনও অক্ষুণ্ণ রয়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন কি হবেন না, এ সকল নিয়েও নানা রকম রেটরিক চলছে, যেটাকে পলিটিক্যাল রেটরিক বলা হয়। সেই জিনিসগুলো চলছে। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক আছে এরকম, এবং প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করতে পারেন, তার একটা সিমটম আমরা দেখলাম। জুলাইয়ের যে অনুষ্ঠান হলো, জুলাই জাদুঘরের উদ্বোধন উপলক্ষে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন। তিনি দর্শক সারিতে গিয়ে বসেছিলেন প্রধানমন্ত্রী মেয়ের পাশে। সেখান থেকে তিনি তাকে মঞ্চে উঠালেন। নজিরবিহীনভাবে নিজে যেরকম একটা চেয়ারে বসেছিলেন ওইরকম একটা চেয়ারে তাকে বসতে দিলেন। এটা নিয়ে নানা রকম কানাঘোষা হচ্ছে। তো সেই কানাঘোষার প্রেক্ষিতে কী হলো, সরকারের যে একটা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স যাদের কাছে গড়ে উঠবে যে এটা একটা বিএনপি সরকার, সকল সিদ্ধান্ত তারা নেয়, তারা তাদের যে নীতি এবং আদর্শ, জাতীয়তাবাদী আদর্শ এবং তাদের যে পোর্টফোলিও এবং তাদের একটা মাস্টার প্ল্যান, তারা যেভাবে এগোবে সেই প্ল্যানগুলো আসলে বোঝা যাচ্ছে না। গত ৬ মাসে আমরা বুঝতে পারছি না। এরই ধারাবাহিকতায় জামাতেরও একই অবস্থা। জামাত কি আসলে একটা বিরোধী দল? তারা কি একটা কুলহারা কলঙ্কিনী? তারা কি বিএনপির দোসর? তারা কি তলে তলে বিএনপির সহযোগী? নাকি তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে? নাকি তারা ভবিষ্যতে ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে? তারা কি একটা সত্যিকার বিরোধী দল হওয়ার চেষ্টা করছে? এরকম নানা রকম যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রেক্ষিতে জনগণ জামাত সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এদিকে জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন প্রায় সবাইকে ট্রল হয়। জামাতের সেই হামিদুর রহমান আজাদ বলেন, গোলাম পরোয়ার বলেন, ডক্টর শফিক বলেন, জামাতের সভাপতি, মানে এই মানুষগুলোর সম্পর্কে ইভেন আওয়ামী লীগ আমলে তাদের সম্পর্কে যে মানুষের রেসপেক্ট ছিল, তাদের যে সম্মান ছিল, তাদের যে ডিগনিটি ছিল, তাদের যে আইডেন্টিটি ছিল, এগুলো এখন নানা রকম ট্রলের মাধ্যমে জনগণ আজে বাজে কথা বলে তাদেরকে গালাগালি করে তাদের ১৪ গোষ্ঠী উদ্ধার করছে। এবং এমনকি যে মানুষগুলো জামাতের সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, যেমন মতিউর রহমান নিজামী, তারপর কাদের মোল্লা, এরপর দেলোয়ার হোসেন সাঈদী, এখন টিএসসিতে এই যারা যুদ্ধাপরাধীদের, মানে যুদ্ধাপরাধের দায়ে যাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছে, তাদের অনেক সম্পর্কে মানুষের একটা সিম্প্যাথি ছিল। ঠিক সেই সিম্প্যাথির জায়গাগুলোতে এখন তুচ্ছ তাচ্ছিল্য, অপমান এবং নানা রকম যাকে বলা হয় বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তাদের পোস্টার টানিয়ে যে অশালীন অশ্রাব্য কথাবার্তা বলছে, কর্মকাণ্ড করছে, এতে করে আসলে জামাতের যারা লোকজন তারা অসহায় হয়ে পড়েছে এবং প্রত্যেকটা লোকেরই একটা নিকনেম হয়ে গেছে। যেমন জামাতের আমিরের বা সভাপতির একটা নাম হয়ে গেছে অমুক, এরকম নানা রকম বক্তব্য। তারপরে শফিক, ডক্টর শফিক, তারও নাম হয়ে গেছে, গোলাম পরোয়ারেরও নাম হয়ে গেছে। সবাই আলাদা আলাদা খুব বাজে বাজে নাম দিয়ে লোকজন বিভিন্নভাবে ট্রল করছে এবং এর প্রেক্ষিতে জামাতের সভাপতি নিজে বলছেন যে আমাকে যে লোকজন গালাগালি করে, এতে করে আমার অনেক গুনাহ মাফ হয়ে যায়, আমার যে কিছু গুনাহ আছে সেই গুনাহ এদের গালাগালির কারণে মাফ হয়ে যায়। তো সেই জামাত সেখানে গেছে সচিবালয় ঘেরাও করার জন্য। এটা কি অভিনয় না সত্যিকার অর্থে ঘেরাও? কী কারণে গেছেন আমরা বুঝতে পারি না, কিন্তু ওখানে যে দৃশ্যের তৈরি হয়েছে সেটা সারা দেশকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। সেখানে একজন সংসদ সদস্য ডক্টর মাসুদ, তাকে রীতিমতো জামাতের আমির মানে যেভাবে স্পর্শ করেছেন, মনে হচ্ছে যে তিনি গলা ধাক্কা দিয়েছেন বা তার গালের উপর কষিয়ে জোরে জোরে চড় মেরেছেন প্রকাশ্যে।
এখন এটা ক্যামেরার কারসাজি হতে পারে, বিভিন্ন রকম ঘটনা হতে পারে, এআই নির্মিত হতে পারে, হোয়াট এভার মেবি, বাট এটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। যা কিনা এই চলমান রাজনীতিতে জামাত এবং বিএনপির যে তাদের যতটুকু এখনো পর্যন্ত স্থিতি রয়েছে, তাদের সম্পর্কের মধ্যে যে সমীকরণ রয়েছে, এটা আবার নতুন করে বিতর্ক তৈরি হয়ে গেল। এগুলো একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো যে জনাব তারেক রহমান সাহেব তিনি হেলিকপ্টারে করে, এই প্রথম তিনি রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে যাবেন। এর আগে তিনি সবসময় বাই রোডে গিয়েছেন, কিন্তু এবার তিনি হেলিকপ্টারে যাবেন। এই জন্য সেখানে ব্যাপক আয়োজন হচ্ছে। ফটিকছড়িতে যাবেন, সেখানে সেই জনাব বাবুনগরী, এখন যিনি হেফাজতের সভাপতি রয়েছেন বা হেফাজতের আমির রয়েছেন, তার সঙ্গে দেখা করবেন মুহিবুল্লাহ বাবুনগরী। এবং এই মুহিবুল্লাহ বাবুনগরী এর আগে জুনায়েদ বাবুনগরী ছিলেন। তিনি আওয়ামী লীগের জমানাতে ভীষণভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এবং একমাত্র সেই যে জুনায়েদ বাবুনগরী, তিনি আওয়ামী লীগের সঙ্গে আসলে সমঝোতা করেননি। কিন্তু তার এগেনস্টে আল্লামা শফি সাহেব ছিলেন, আহমেদ শফি, তিনি, তার সন্তান, তার সঙ্গে হাটহাজারী মাদ্রাসার কেন্দ্রিক যে সকল হেফাজত নেতা রয়েছেন, এর বাইরে ঢাকা লালবাগ মাদ্রাসাতে যে সকল শীর্ষ হেফাজত নেতা রয়েছেন, যাদেরকে সবাই চিনে, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগপন্থী হয়ে গিয়েছিলেন হেফাজতের যে শাপলা ম্যাসাকারের পরে, এবং তারাই মূলত হেফাজতটাকে নিয়ন্ত্রণ করতেন। তো এদের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, এবং সেই সম্পর্কটা এখন আছে, এবং এদের একটা বিরাট অংশ এখন গা ঢাকা দিয়ে আছেন, অনেকে চুপচাপ আছেন, অনেকে পালিয়ে আছেন। কিন্তু হেফাজতের যে অংশটি আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করেনি, সেই অংশটির যিনি সভাপতি, সেই বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তার সঙ্গে জনাব তারেক রহমান সাহেব দেখা করতে যাচ্ছেন, দোয়া নিতে যাচ্ছেন। এই গেল একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো যে এই বর্তমান যিনি মুহিবুল্লাহ বাবুনগরী, তিনি স্পষ্টতই জামাত বিরোধী মানুষ, এবং জামাতের বিরুদ্ধে তার সাম্প্রতিক সময় বেশ কিছু স্ট্রং বক্তব্য সারা বাংলাদেশে বেশ ভাইরাল হয়ে পড়েছে। তো তার সঙ্গে যখন জনাব তারেক রহমান সাহেব দেখা করতে যাচ্ছেন, অ্যাজ ইট ইজ জামাতকে মোকাবেলা করার জন্য শেখ হাসিনা যেভাবে হেফাজতকে ব্যবহার করেছিলেন, যেভাবে হেফাজতের একটি অংশকে কুক্ষিগত করে তিনি নিজে কওমি জননী উপাধি নিয়েছিলেন, ঠিক একইভাবে জনাব তারেক রহমান সাহেব যদি এখানে কওমি সন্তান, কওমি পিতা, এরকম কোনো উপাধি সেই ফটিকছড়িতে গিয়ে জনাব বাবুনগরীর সাথে সাক্ষাৎ করে তার দোয়া পাওয়ার উছিলায় তিনি সেখান থেকে কিছু নিয়ে আসেন, এটি আমরা আশ্চর্য হব না। কিন্তু এখানে রাজনীতির যে সমীকরণ, এখানে যাওয়ার মাধ্যমে তিনি তার দলকে একটি ইসলামপন্থী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত করলেন, এক। দুই নম্বর হলো তিনি জামাত বিরোধী একটি শক্তির সঙ্গে অ্যালাই করলেন, এবং তাদেরকে কাছে নেওয়ার চেষ্টা করলেন জামাতকে, যাকে বলে এক ধরনের মানসিক চাপে রাখার জন্য। অন্যদিকে জামাতের সাম্প্রতিক সময় আরেকটি বিরোধী গ্রুপ, তারা হলো চরমনাই পীর সাহেব, তাদের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ভালো হচ্ছে। ফলে আগে যেটি বললাম যে জামাতের সঙ্গে বিএনপির যে দাকুমরা সম্পর্ক, এটি প্রমাণ করা যাচ্ছে না, বন্ধুত্বটাও বিশ্বাস করা যাচ্ছে না, কিন্তু তলে তলে কিছু একটা হচ্ছে, এটা নিয়ে কিন্তু সব মানুষ বলছে। তার প্রেক্ষিতে আবার এই যে বাবুনগরীর সাথে জনাব তারেক রহমান সাহেবের সাক্ষাৎ, এই সাক্ষাতের মাধ্যমে জামাতের সাথে একটা পার্মানেন্টলি ফাটল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, অথবা বিএনপি মনে করছে যে জামাতকে বিশ্বাস করা যায় না। তারা যে কথা এবং কাজ, এটা অতীতে বিভিন্ন সময় তারা আনপ্রেডিক্টেবল ছিল। তারা এরশাদের সাথে সবার সঙ্গে খুব সহজভাবে মিশে গেছে, অর্থাৎ ১/১১, এরশাদ, বিএনপি, আওয়ামী লীগ, ইয়াহিয়া খান, টেক্কা খান, আইয়ুব খান, প্রত্যেকটা ক্ষমতাধর লোকের সাথে, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা তাদের সুসময়ের তাদের সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আবার একটা নির্দিষ্ট সময়ের পরে তারা তাদেরকে ছেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন বিএনপির সাথে যদি তারা যে কোনো সময় একটা সম্পর্ক ছেদ করতে পারে, বা তারা যে কোনো সময় আওয়ামী লীগের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, এই যে অবিশ্বাস, সেই অবিশ্বাস থেকে হয়তো জনাব তারেক রহমান সাহেব বিকল্প একটি শক্তি। আবার অন্যদিকে
চরমোনাইয়ের সাথে তারা কিন্তু সরকার একটা বন্ধন তৈরি করতে পারছে না, বিকজ এই যে ওনারা দুই ভাই তারাও এরকম জামাতের মতো আনপ্রেডিক্টেবল। কখন প্রশংসা করবেন, কখন রাগ হয়ে যাবেন, কখন বের হয়ে যাবেন, মানে এই বিষয়গুলো সরকার নিশ্চিত হতে পারছে না। সেই তুলনায় আল্লামা এই যে বাবুনগরে যিনি আছেন বয়স্ক মানুষ এবং তার সঙ্গে অন্য যারা আছেন তারা তুলনামূলকভাবে প্রেডিক্টেবল, ইভেন বেটার দেন মামুনুল হক, এদের চেয়ে তো অনেকটা প্রেডিক্টেবল। তো সেই ক্ষেত্রে তিনি তাদের কাছে যাচ্ছেন দোয়া নেওয়ার জন্য। এতে করে একটা পলিটিক্যাল যেমন একটা ডায়াগ্রাম তৈরি হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে আবার যে সমস্যাটা তৈরি হবে সেটি হলো যে এই মুহূর্তে জঙ্গিবাদ নিয়ে, উগ্রবাদ নিয়ে, ইসলামের যে এক্সট্রিম ইজম নিয়ে যে কথাবার্তা হচ্ছে এবং ইসলামের মধ্যে যে বাংলাদেশের ৭৩টা ফ্যাকরা রয়েছে, এই ৭৩টা মতাদর্শ বা ফ্যাকরার মধ্যে এই জুনায়েদ বাবুনগরীর যে আত্মীয় এখন যিনি রয়েছেন, তো তিনি মুহিবুল্লাহ বাবুনগরী, তার যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিও কিন্তু সর্বজন স্বীকৃত নন। ইসলামিকদের মধ্যে তাদেরকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ফলে তারেক রহমান সাহেব যখন এই ভদ্রলোকের সঙ্গে খাতির করবেন বা তাদের সাথে একটা রিলেশনশিপ গড়ে তোলার চেষ্টা করবেন, তখন তাদের অ্যাগেনস্টে বাকি যে ৭২টা ফ্যাকরা রয়েছে, অন্য যে ৭২টি গ্রুপ রয়েছে তারা কিন্তু সরকারের বিরোধী হয়ে যাবে। অন্যদিকে এই যে একটা ইসলামিক গ্রুপের সঙ্গে তার যে দহরম মহরম, এটা বিদেশি যারা লোকজন রয়েছে তারা বাংলাদেশে যে এই রাজনীতির সমীকরণ, রাজনীতির যে ট্রায়াঙ্গেল বা যে সমস্যাগুলো রয়েছে এগুলো এত কিছু বোঝার চেষ্টা করবে না। তারা চেষ্টা করবে সরকার এই ইসলামিকদেরকে কাছে ডেকে নিয়েছে, তারা সেকুলার রাজনীতি পছন্দ করছে না, তারা জাতীয়তাবাদীর যে রাজনীতি বা গতানুগতিক ক্যাপিটালিজমের যে রাজনীতি, পশ্চিমা ধাঁচের গণতন্ত্র, ভারতীয় ধাঁচের